আমরা ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে জানবো। ইলেকট্রন বিন্যাস জিনিসটা কি, সেটা হচ্ছে কি আমার ইলেকট্রনগুলো একটা পরমাণুর মধ্যে কিভাবে বিন্যস্ত থাকে সেই সম্পর্কিত তথ্য আসলে। তো আমরা ছোটবেলায় আমাদের ইলেকট্রন বিন্যাস কিন্তু ছিল এবং আমাকে বলতো যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। আমরা জানি যে সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা। তো এই 11টা ইলেকট্রনকে ধরে রাখতে তার 3টা শক্তি স্তর লাগতো এবং 3টা শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিভাবে থাকতো আমরা যেভাবে আগে করতাম হচ্ছে 281। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে আমার প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। তো 2টা ইলেকট্রন থাকলো, কিন্তু আমার কিন্তু 11টা ইলেকট্রন হইলো না, আমার বাকি আরো ইলেকট্রন থেকে গেল। এবং তারপরে আমার পরবর্তী যে 2 নম্বর ইলেকট্রন শক্তি স্তর, সেখানে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টা, আমার আরো 8টা ইলেকট্রন থাকলো। তারপরও কিন্তু আমরা একটু যোগ করে দেখবো যে 2 এবং 8 10টা ইলেকট্রন হলো, কিন্তু আমার তো 11টা ইলেকট্রন দরকার ছিল। তাই আমার তৃতীয় শক্তি স্তরে সেটা চলে গেল এবং তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন আমার রাখলো। তো আমরা একটু টোটাল দেখলাম, আমরা দেখবো যে এখানে 11টা ইলেকট্রন আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমরা তার থেকে একটু বেশি শিখবো। অর্থাৎ ছোটবেলায় আমরা এরকম শক্তি স্তরে, একটা শক্তি স্তরে আমার কয়টা করে ইলেকট্রন থাকতো সেই ইলেকট্রনগুলো দিয়ে দিলেই হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস হয়ে যেত। কিন্তু এখন আমরা হচ্ছে অরবিটালের সাহায্যে ইলেকট্রন বিন্যাস শিখবো। তো অরবিটাল জিনিসগুলো কি, আমার ইলেকট্রনগুলো আমরা ধরে নেই যে আমরা একটা বাড়িতে আছি এবং সেই বাড়িতে হচ্ছে একটা বৃহৎ পরিবার। আমরা ধরে নিলাম সেই বাড়িতে আমরা মা বাবা ভাই বোন সবাই একই বাসায় থাকি, কিন্তু তারপরও মা বাবার জন্য একটি রুম আলাদা বরাদ্দ করা হলো, ভাই বোনের জন্য আরেকটা রুম আলাদা বরাদ্দ করা হলো, চাচা চাচির জন্য আরেকটা বরাদ্দ করা হলো, দাদা দাদি তার একটা রুমে থাকলো। এই যে একটা বাসাতেই কিন্তু আমরা সবাই আছি, কিন্তু সেই বাসার মধ্যে সেপারেট করে আমরা আলাদা আলাদা করে যে রুমগুলো ভাগ করে দিলাম, সেই জিনিসটা কিন্তু আমরা অরবিটালের সাহায্যে ব্যাখ্যা করতে পারি, বা সেই জিনিসটা আমরা অরবিটালের সাহায্যে তুলনা করতে পারি। ব্যাপারটা কি হবে, আমার একটা শক্তি স্তরে আমরা ধরে নিলাম 8টা ইলেকট্রন থাকে সম্পূর্ণ বাসা, কিন্তু এই 8টা ইলেকট্রন কি একই সাথে থাকে না? 8টা ইলেকট্রন কিন্তু তাদেরও কিন্তু আলাদা আলাদা রুম আছে, তাদেরও কিন্তু নিয়ম আছে যে 8টা একসাথে থাকবে না। কেউ এস অরবিটালে থাকবে, কেউ পি অরবিটালে থাকবে, কেউ অথবা ডি অরবিটালে থাকবে। তো আমরা একটু খেয়াল করি, আমরা যদি অরবিটালের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে ইলেকট্রন বিন্যাসটা আসলে কি হওয়া উচিত? ইলেকট্রন বিন্যাসটা আসলে হওয়া উচিত আমাদের 1s2 2s2 2p6 এবং 3s1। তো হঠাৎ করে এই ইলেকট্রন বিন্যাসের ধারণাটা কই থেকে আসলো? অথবা এই যে আমরা 281 থেকে হঠাৎ করে আমি লিখে দিলাম যে 1s2 2s2 2p6 3s1, কেনই বা লিখলাম, কিভাবে লিখলাম, কেন 3s টা পরে কেন গেল, 1s টা আগেই কেন আসলো, সেই সম্পর্কিত ব্যাপার স্যাপার আমরা এখন শিখবো। আমরা ব্যাপারটা ভুলে যাই আমরা কি করেছি, আমরা আগে শিখে আসি এবং আমরা শিখে আসার পরে আমরা যদি জিনিসটা দেখি আমাদের কাছে খুবই সহজ মনে হবে। আমরা খেয়াল করি, আমরা হচ্ছে গিয়ে এই যে আমাদের 1s 2s 3s 3p এই যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এক একটা অরবিটাল। আমরা একটু খেয়াল করি, আমরা এখানে সবগুলো অরবিটাল একসাথে লিখেছি এবং এই যে আমাদের বিন্যাসটা হবে, প্রথমে 1s আসবে, তারপরে 2s আসবে, তারপরে 2p আসবে। এই বিন্যাসটা আমরা কিভাবে জানবো সেটা আমাদের খুবই জরুরি। তাই বিন্যাসটা যাতে আমাদের ঠিক মতন আমরা জানতে পারি সেই জন্য আমরা একটু খেয়াল করব, এখানে সবগুলো মানে অনেকগুলো হচ্ছে অরবিটাল লেখা আছে এবং অরবিটালগুলো লেখার সিস্টেমটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা প্রথমেই সিরিয়াল অনুসারে এস অরবিটালগুলোর নাম দিয়েছি। কিভাবে? 1s 2s 3s 4s 5s 6s 7s এবং পরবর্তীতে আমরা পি অরবিটালগুলোর নাম লিখবো, কিন্তু 1 এর পরে থেকে, অর্থাৎ 1p হয় না, 1p হওয়া পসিবল না। আমরা 2 এর থেকে মানে 2 যেখান থেকে শুরু হয়েছে সেই বরাবর আবার হচ্ছে গিয়ে পি অরবিটালগুলো লিখবো। এবং কিভাবে লিখলাম আমরা একটু যদি খেয়াল করি, 2p 3p 4p 5p 6p 7p এবং তারপরে আমরা হচ্ছে ডি লিখবো, কিন্তু ডিটা শুরু করব আমরা 3 থেকে। আমরা একটু খেয়াল করি, আমি কিন্তু ডিটা এখানে 3 তে লিখেছি, 3d এবং পরবর্তীতে আমরা নিচে নামতে থাকবো 4d 5d 6d 7d এবং লাস্ট যেটা আমাদের এফ অরবিটাল, এফ অরবিটাল আমরা শুরু করবো 4 থেকে, 3 থেকে না। আমরা খেয়াল করি আমরা কিন্তু একটা একটা করে নিচে নামছি। এস আমরা 1 থেকে শুরু করেছিলাম, কিন্তু আমরা পি শুরু করছি হচ্ছে গিয়ে 2 থেকে, আমরা ডিটা শুরু করছি 3 থেকে এবং এফ শুরু করব 4 থেকে, 4f 5f 6f 7f। তো এইভাবে একটা ওরিয়েন্টেশন করে আমাদের আসলে লাভটা কি? আমাদের লাভটা হচ্ছে এই জিনিসটা আমরা যদি জানা থাকে আমরা খুব সহজে আমাদের বিন্যস্তটা ক্রম অনুসারে হবে সেটা কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারি। কিভাবে? আমরা এইভাবে করে নিব,
আমাদের প্রথমে এরকম তীর চিহ্ন দিয়ে আমরা দেখানো হয়েছে যে প্রথমে 1s এ ইলেকট্রন ঢুকবে, পরবর্তীতে ইলেকট্রনটা হচ্ছে গিয়ে এরকম আবার 2s এ ঢুকবে। এই তীর চিহ্ন বরাবর যেটা আসছে প্রথমে সেটাই ঢুকবে, তারপরে এই জিনিসটা এইভাবে আবার ঘুরে সেই তীর চিহ্নকে লক্ষ্য করবে এবং সেই তীর চিহ্ন বরাবর যে আমার অরবিটালটা আছে সেখানে ইলেকট্রনটা ঢুকবে। এবং তার পরবর্তীতে আমি যদি আবার এরকম ঘুরে এই তীর চিহ্ন বরাবর দেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে তারপরে 2s এর পর কোথায় ঢুকবে, 2p 3s। তারপরে যদি আবার এই তীর চিহ্ন বরাবর আমরা ঘুরে পরবর্তী তীর চিহ্নের সাথে অ্যাড করে দেই তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে হচ্ছে আমার কোথায় ঢুকলো 3p 4s, তারপরে এগুলো 3d 4p 5s, তারপরে এগুলো হচ্ছে গিয়ে 4d 4p 6s, তারপরে এগুলো হচ্ছে আমার 4f 6d 6p 7s, তারপরে এগুলো হচ্ছে আমার 5f 6d 7p, তারপরে হচ্ছে আমার 6f 7d এবং সবশেষে আমার ইলেকট্রনটা ঢুকবে হচ্ছে গিয়ে 7f এ। তো এই জিনিসটা আসলে কি ছিল? এই জিনিসটা ছিল হচ্ছে গিয়ে আমার ইলেকট্রনগুলো যে আমরা যে অরবিটালগুলোতে দিব সেই অরবিটালগুলোতে কিভাবে তাড়াতাড়ি আমরা ঢুকবে সেটা খুব সহজে নির্ণয় করতে পারি, খুব সহজভাবে আমরা নির্ণয় করতে পারি, আমাদের ভুল হওয়ার সংখ্যা কম থাকে। কিন্তু আমরা যদি একটা ক্রম লিখে ফেলি, আমাদের ইলেকট্রনের ক্রম লিখে ফেলি তাহলে ক্রমটা কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি। তো আমরা একটু খেয়াল করি আমাদের ইলেকট্রন বিন্যাসে যে ইলেকট্রনগুলো কোন অরবিটালে আগে ঢুকবে সেটা কিন্তু আমরা এরকম একটা জিনিস খুঁজে পাই। ঠিক এই জিনিসটা থেকে আমরা এরকম একটা জিনিস খুঁজে পাই। কিভাবে? ইলেকট্রনটা আগে হচ্ছে কি আমার 1s এ ঢুকবে, ইলেকট্রনটা আগে হচ্ছে আমার 1s এ ঢুকবে, পরবর্তীতে ইলেকট্রনটা আমার 2s এ ঢুকবে। 1s যখন আমার পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণভাবে তখন হচ্ছে আমার 2s ইলেকট্রন যাবে এবং 2s যখন পূর্ণ হয়ে যাবে তখন 2p শেষ হলে 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s। ঠিক এই ক্রমানুসারে ইলেকট্রনগুলো আসলে ঢুকে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ক্রমানুসারটা বোঝানোর জন্য আসলে এই জিনিসটা দেখানো কিভাবে আমরা এই ক্রমটা মুখস্থ না করে সহজভাবে বের করে ফেলতে পারবো। আমরা যদি এইভাবে করি তাহলে আমরা দেখি প্রথমে 1s ঢোকার কথা, প্রথমে কিন্তু ইলেকট্রনটা এখানে 1s দেওয়া আছে এবং দেখি আমরা 1s ইলেকট্রন ঢুকবে, পরবর্তীতে ইলেকট্রন 2s এবং 2p তে ঢুকবে। আমরা দেখি নেই যে এখান থেকে আমার 2s এবং পরবর্তীতে 2p, তারপর 3s 3p 4s 3s 3p 4s। সো এই যে আমি বিন্যাসটা করলাম এই বিন্যাসটা যাতে আমি খুব সহজে মুখস্থ না করে লিখতে পারি সেই জন্য আসলে এই নিয়মটা দেখানো হলো। তো আমরা একটু খেয়াল করি, আমরা যদি হচ্ছে কারো ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে ইলেকট্রন বিন্যাসটা আসলে আমরা কিভাবে করবো। একটু আগেই যে আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলেছিলাম সেই ইলেকট্রন বিন্যাসটা আমি কিভাবে করেছিলাম সেটা একটু আমরা ভালো করে খেয়াল করব। আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে সোডিয়ামের মধ্যে কিন্তু 11টি ইলেকট্রন থাকে, আমরা একটু আগেও দেখেছি। এখন আমরা এই ব্যাপারটা থেকে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিভাবে আমরা সহজে করতে পারি সেটা খেয়াল করব। আমরা যখন কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছি কিভাবে এস এর মধ্যে 2টি ইলেকট্রন থাকে, অর্থাৎ এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, পি এর মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, ডি এর মধ্যে ইলেকট্রন ক্ষমতা হচ্ছে 10 এবং এফ এর মধ্যে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14। কিভাবে হয়েছে কোয়ান্টাম সংখ্যা আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি এবং হচ্ছে গিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো প্রথমেই আমরা একটু খেয়াল করি যে আমরা যখন হচ্ছে সোডিয়ামের 11টা ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস করব তখন আমার এই ক্রমটাকে আমার ধরে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে কোথায় আগে ইলেকট্রন যাবে আমরা দেখি প্রথম কোন নাম্বারটা আসছে 1s, তাহলে 1s আমি লিখব এবং একটা এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আমরা দেখে নেই। একটা এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, তাই আমি 2 দিলাম। পরবর্তীতে আমার সোডিয়ামের তো ইলেকট্রন 11টা, আমার মাত্র 2টা ইলেকট্রন হয়েছে, মানে আরো অনেক ইলেকট্রন বাকি আছে, আরো 9টা ইলেকট্রন বাকি আছে, সেই 9টা ইলেকট্রনও কিন্তু আমার লিখতে হবে। তো আমরা কিভাবে লিখবো আমরা দেখি যে 1s এর পরবর্তীতে আমার কি আছে 2s এর মধ্যে আমরা লিখলাম 2s, এখানেও একটা s, তাই আমরা জানি আগে থেকে যে s এর মধ্যে ইলেকট্রন থাকে কয়টা 2টা, তো আমরা লিখলাম 2s2 এবং তার পরবর্তীতে আমরা দেখলাম মাত্র 4টা ইলেকট্রন পূর্ণ হয়েছে, আরো ইলেকট্রন দিতে হবে। তো 2s এর পর আবার কোন সংখ্যাটা আছে 2p এবং 2p এর মধ্যে আমরা লিখলাম 2p এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে কয়টা আমরা জানি যে একটা p এর মধ্যে ইলেকট্রন থাকে 6টা, তাহলে এখানেও আমার ইলেকট্রন থাকবে 6টা। আমাদের 2টা 4টা 6টা টোটাল 10টা ইলেকট্রন হয়েছে, কিন্তু আমাদের ইলেকট্রন তো থাকবে 11টা, মানে এখনো আমার ইলেকট্রন বিন্যাসটা কিন্তু শেষ হয় না, আমার ইলেকট্রন বিন্যাসটা আরো সামনে যাবে। আমরা একটু দেখে নেই আমাদের 2p এর পরে কার কাছে হচ্ছে ইলেকট্রন যাবে 3s। তো আমরা দেখবো যে 3s দিলাম এবং একটা s এর মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, কিন্তু আমরা যে 2টা ইলেকট্রন দেই তাহলে তো হচ্ছে 10টা আর 2টা 12টা ইলেকট্রন হয়ে যাবে, কিন্তু আমার সোডিয়ামের মধ্যে তো আর 12টা ইলেকট্রন নাই, আমার সোডিয়ামের মধ্যে ইলেকট্রন হচ্ছে 11টা, তাই এখানে আমি s এর উপর আমার 1 হবে, অর্থাৎ 2টা ইলেকট্রন তার ধারণ ক্ষমতা, কিন্তু 2টা তো এখন দরকার নাই, তাহলে একটা দরকার, তাহলে একটা আছে, তাহলে আমার টোটাল ইলেকট্রন বিন্যাসটা কিরকম হলো 1s2 2s2 2p6 3s1 এবং আমি যদি যোগ করি উপরের যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে গিয়ে 2 2 4
6 মানে হচ্ছে কি 11। আরেকটা জিনিস লক্ষ্য করবো, আমরা অনেকেই এই জিনিসটাকে ভুল করি। আমরা যেটা বলি 1s স্কোয়ার 2s স্কোয়ার 3s টু দি পাওয়ার 1, এরকম আমরা পাওয়ার হিসেবে ব্যাপারটা দেখি, কিন্তু ব্যাপারটা কিন্তু এইভাবে পড়ে না। ব্যাপারটা হচ্ছে পড়তে হবে এইভাবে 1s2 2s2 2p6 3s মনে করলাম 1, তারপর আমাদের যদি 4d থাকে 4d স্কোয়ার না 4d2 হবে সেটা। তো আমাকে জানতে হবে কিভাবে এই কথাটা আমরা উচ্চারণ করি যাতে আমার কখনো ভুল না হয়। তো আমরা আরো কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস করে ফেলি, আমরা যত প্র্যাকটিস করব ততই আমাদের জন্য ভালো হবে। আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাই। তো ক্যালসিয়ামের আমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, এর মানে ক্যালসিয়ামের মধ্যে প্রোটন 20টা, তার মানে হচ্ছে কি ক্যালসিয়ামের মধ্যে ইলেকট্রন থাকবে 20টা। তো ক্যালসিয়ামের মধ্যে 20টা ইলেকট্রন আছে, সেই 20টা ইলেকট্রন বিন্যাস কি হবে সেটা যদি আমি একটু বলতে চাই, তাহলে প্রথমে আমরা এই যে এই ক্রমটা কিন্তু এখনো এখানে আছে, এই ক্রম অনুসারে কিন্তু আমাকে আগাতে হবে। প্রথমে 1s তারপর 2s। তো আমরা একটু খেয়াল করি, প্রথমে আমাদের হবে 1s, একটা s এর মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, তাই হচ্ছে 1s2। তার পরবর্তীতে আমাদের যেটা ওখানে দেওয়া আছে সেটা হচ্ছে 2s, একটা s এর মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, তাই হবে আবার 2, তারপরে হবে 2p, একটা p এর মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টা, তাই হচ্ছে গিয়ে 2p6। তাহলে আমাদের কয়টা ইলেকট্রন হলো? 10টা। কিন্তু আমাদের ইলেকট্রন থাকার কথা কয়টা? 20টা। তো এখনো তো পূর্ণ হয়নি, মানে আমাদের আরো ইলেকট্রন বিন্যাস করে যেতে হবে। কিভাবে করে যেতে হবে? এই ক্রম অনুসারে, এবং ওকে দেখতে হবে কার উপর কয়টা ইলেকট্রন থাকে। খুবই সহজ একটা ব্যাপার। আমরা তারপরে আরো করব 2p এর পরে ইলেকট্রন হচ্ছে গিয়ে 3s এ ঢুকবে, এবং একটা s এর মধ্যে ইলেকট্রন থাকে কয়টা? 2টা 3s2, এবং পরবর্তীতে আবার ইলেকট্রন ঢুকবে হচ্ছে গিয়ে 3p তে। তো আবার যেহেতু p, ইলেকট্রন কয়টা হবে? p তে 6টা থাকতে পারে, তাই এখানেও 6টা হবে। আমরা দেখলাম টোটাল ইলেকট্রন কয়টা এখন? 18টা ইলেকট্রন হলো, এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে 20টা কিন্তু এখনো হয়নি, মানে আমাকে আরো এগিয়ে যেতে হবে। তার পরবর্তীতে আমরা দেখব 3p এর পরে আমাদের ইলেকট্রন এখানে আছে কি 4p, অরবিটাল আছে কি 4s, এবং 4s এ আমার ইলেকট্রন থাকতে পারবে 2টা, কারণ এটা একটা s অরবিটাল। তো এখন যদি আমি একটু যোগ করে দেখি আমার ইলেকট্রন কয়টা হয়েছে, তো আমরা একটু খেয়াল করব 2টা 4টা 6টা 10টা, আরো 2টা 12টা, আরো 6টা 18টা, আর 2টা 20টা। তো আমরা টোটাল ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই, ইলেকট্রন বিন্যাসটা তাহলে হয় 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করব। তো আমরা জানি যে আয়রনের মধ্যে 26টা ইলেকট্রন থাকে। কিভাবে 26টা ইলেকট্রন থাকে? আয়রনের প্রোটন সংখ্যা হচ্ছে 26, অর্থাৎ আয়রনের পারমাণবিক সংখ্যা 26, তার মধ্যে প্রোটন থাকবে 26টা, এবং আমরা জানি যে যতটা প্রোটন থাকবে ঠিক ততটাই কিন্তু ইলেকট্রন থাকে। এর মানে হচ্ছে গিয়ে আয়রনের ইলেকট্রন থাকবে 26টা, এবং এই 26টা ইলেকট্রনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে আবার একই নিয়ম, এই ক্রমটা আমাকে লক্ষ্য রাখতে হবে, এবং এই ক্রম অনুসারে আমাকে কোন অরবিটাল এসেছে সেই অরবিটালের উপর কয়টা ইলেকট্রন থাকতে পারে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। তো আমরা একটু শুরু করি। আমাদের প্রথমেই 1s হবে, এবং s এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে 2টা, তাই আমরা দিলাম 2 1s2, তারপর হবে 2s, আবার s আসছে, s এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে 2টা, তাই 2s2, 2p আসবে, তারপরে 2p এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে 6টা, তাই 2p6, তারপরে আবার আসবে আমার 3s, আবার s, তাই 2টা ইলেকট্রন, তারপরে আসবে 3p, আবার p, তাই 6টা ইলেকট্রন, তারপরে আসবে 4s, আবার s, তাই আবার 2টা ইলেকট্রন। তো আমি একটু ব্রেক নেই যে আমরা গুণে দেখি যে আমার কি শেষ হয়েছে কিনা, মানে 26টা ইলেকট্রন হয়েছে কিনা। আমরা একটু খেয়াল করি, আমার ইলেকট্রন হচ্ছে গিয়ে 2টা 4টা 6টা 10টা 12টা 18টা 20টা, অর্থাৎ না, আমার কিন্তু এখনো ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়নি, আমাকে আরো এগিয়ে যেতে হবে। তো আমরা একটু খেয়াল করি, এর পরবর্তীতে 4s এর পরে আমার কোন অরবিটালটা আসবে? 3d, তাই আমরা লিখব 3d। এখন একটা d অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, আমরা আগেই জানি, কোয়ান্টাম সংখ্যা থেকে জানি, একটু আগেও দেখানো হয়েছে, একটা d অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা। তো আমার অলরেডি ইলেকট্রন আছে 20টা, আমি যদি আরো 10টা ইলেকট্রন দেই তাহলে আমার ইলেকট্রন হবে কয়টা? 30টা। কিন্তু আমার আয়রনে কি 30টা ইলেকট্রন আছে? না, আয়রন ইলেকট্রন হচ্ছে 26টা। তাহলে আমার 10টা ইলেকট্রন দেওয়ার কিন্তু এখন আর দরকার নাই, আমার ইলেকট্রন দিতে হবে কয়টা? 20টা। 26টা করার জন্য ইলেকট্রন দরকার 6টা, তাহলে আমরা d এর উপর দিব 3d6। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমার আয়রনের ইলেকট্রন বিন্যাস, এবং সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখতে চাই এখন। তো ক্রোমিয়ামের মধ্যে আমাদের কিন্তু 24টা ইলেকট্রন আছে। তো 24টা ইলেকট্রনকে আমরা যদি যেই সিস্টেমে আমরা ইলেকট্রন বিন্যাস করছি সেই সিস্টেমে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হবে আমরা দেখে ফেলি। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। আমরা গুণে দেখি, আমরা যেই সিস্টেমে ইলেকট্রন বিন্যাস করতে চাই সেই সিস্টেমে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এইটাই হয়। আমরা যোগ করে দেখতে পারি, 2টা 4টা ইলেকট্রন 6টা ইলেকট্রন, মানে 10টা ইলেকট্রন হলো, আরো 2টা ইলেকট্রন 12টা ইলেকট্রন, আরো 6টা ইলেকট্রন 18টা ইলেকট্রন, আরো 2টা ইলেকট্রন 20টা ইলেকট্রন, এবং 4টা ইলেকট্রন 24টা ইলেকট্রন। তো আমরা এর আগের যে ইলেকট্রন বিন্যাসগুলো, মানে আগের যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলাম সেই হিসাবে এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এরকমই হওয়ার কথা। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আমরা যদি এই ইলেকট্রন বিন্যাসটা এভাবে করি তাহলে আমার ইলেকট্রন বিন্যাসটা কিন্তু হয় নাই, মানে ভুল হয়েছে।
কেন ভুল হইলো, কোথায় সমস্যা ছিল, বা আগেরগুলা কেমনে ঠিক হইলো? তাহলে আমাদের মনে সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন আসার কথা যে আগেরগুলা তাহলে কেমনে ঠিক হইলো, এটা কেন ভুল হইলো, আমাদের একই সিস্টেমে করলাম, ব্যাপারটা আসলে কি হইলো? তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা একটু খেয়াল করব এখানে ভুলটা আসলে কোথায় হয়েছে। আমরা যদি দেখি আমাদের এরকম ক্রোমিয়ামের মতন আরো অনেকগুলো মৌল আছে যাদের মধ্যে হচ্ছে ডি অরবিটাল আছে। ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা। তো ডি অরবিটালে যখন হচ্ছে আমার সম্পূর্ণ ইলেকট্রন থাকে অথবা ডি অরবিটালে যখন অর্ধপূর্ণ ইলেকট্রন থাকে তখন হচ্ছে গিয়ে আমার ডি অরবিটালটা অনেক স্থিতিশীল হয়, বা আমি যেই মৌলের ইলেকট্রন বিন্যাস করতে চাই সেই মৌলের ইলেকট্রন বিন্যাসটা অনেক অনেক বেশি স্থিতিশীল হয়। ব্যাপারটা আরেকটু বোঝানো দরকার। ব্যাপারটা আমরা চিন্তা করি, ক্রোমিয়ামের মধ্যে ডি অরবিটাল আছে। কেমন? ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনগুলো হচ্ছে গিয়ে আমার ডি তে প্রবেশ করেছে, তাই আমি বলছি যে ক্রোমিয়ামের মধ্যে ডি অরবিটাল আছে। এখন আমার ডি অরবিটাল যখন থাকে, শেষ ইলেকট্রনটা যখন ডি অরবিটালে যায়, তখন আমার ইলেকট্রনগুলো যদি ডি অরবিটাল পূর্ণ করে তোলে তাহলে সেই মৌলটা অনেক বেশি স্থিতিশীল হয়ে গেল। এবং আমার ইলেকট্রনগুলো যদি ডি অরবিটালকে অর্ধপূর্ণ করে তোলে তাহলেও কিন্তু আমার মৌলটা অনেক বেশি স্থিতিশীল হয়ে গেল। এখন পূর্ণ মানে কি? পূর্ণ মানে হচ্ছে একটা ডিতে 10টা ইলেকট্রন ধরতে পারে, পূর্ণ মানে হচ্ছে D10, মানে 10টা ইলেকট্রন ধরতে পারে 10টাই আছে। অর্ধপূর্ণ মানে কি? একটা ডিতে 10টা ইলেকট্রন ধরতে পারে তার অর্ধেক, মানে 5টা ইলেকট্রন যদি ধরে তাহলে আমরা যদি D5 কোনোটা আনতে পারি আমরা ইলেকট্রন বিন্যাসে, তাহলে সেই মৌলটাও স্থিতিশীল হয়ে গেল। আমরা একটু খেয়াল করি, আমাদের প্রত্যেকটা মৌলই স্থিতিশীল হতে চায়। সো এই স্থিতিশীল হওয়ার জন্য আমার যেটা হয়, এই ক্রোমিয়ামের যে 4টা D4, আমরা একটু খেয়াল করি আমাদের ক্রোমিয়ামের লাস্টে D4 আছে, কিন্তু সে কিন্তু এখন স্থিতিশীল না। সেই স্থিতিশীল যদি হতে হয় তাহলে শুধুমাত্র তার একটা ইলেকট্রন দরকার, শুধু একটা ইলেকট্রন হলেই সে কিন্তু D5 হয়ে যাবে, এবং D5 মানে অর্ধপূর্ণ হইলেই কিন্তু সে কি হয়ে যাবে? স্থিতিশীল হয়ে যাবে। তাই যে কাজটা সে করে সে হচ্ছে এই S থেকে একটা ইলেকট্রন নিয়ে ডি তে ট্রান্সফার করে, এবং এস থেকে একটা ইলেকট্রন যদি আমার ডি তে ট্রান্সফার হয়ে যায় তাহলে আমার জিনিসটা কি হয়? আমার 3d5 হয়। 3d5 মানে হচ্ছে ডি অরবিটাল অর্ধপূর্ণ হইল, এবং ডি অরবিটাল অর্ধপূর্ণ হওয়া মানেই হচ্ছে গিয়ে আমার এই মৌলটা স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হলো। এখন আমার কাছে মনে হইতে পারে যে আমরা কিভাবে বুঝবো কোনটার মধ্যে আমরা এই কাজটা করবে, ট্রান্সফারটা এস এর মধ্যে না গিয়ে ইলেকট্রনটা দিতে প্রবেশ করবে, এই কাজটা কখন কখন হবে আমার কিন্তু মনে হতেই পারে। আমরা কিভাবে বুঝবো, বা আগের গুলাই কেন হইলো না, এইটাই কেন হইলো, এই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন দেখবো আমাদের D4, একটু আগে আমরা দেখছিলাম যে এইখানে হচ্ছে গিয়ে D4 ছিল, 4s2D4 ছিল, অর্থাৎ মাত্র একটা ইলেকট্রন দরকার। এরকম একটা যদি সময় আসে বা এরকম একটা যদি আমাদের পরিবেশ আসে, এরকম একটা যদি ব্যাপার আসে যে একটা ইলেকট্রন হলেই কিন্তু সেটা অর্ধপূর্ণ হয়ে যাবে বা স্থিতিশীল হয়ে যাবে, ঠিক তখনই আমরা যে কাজটা করব, তখন আমরা করব যে একটা ইলেকট্রন এস থেকে আমার হচ্ছে গিয়ে ডি কে দিয়ে দিব। এবং এই কাজটা শুধুমাত্র এই একটা ইলেকট্রন যদি কম থাকে, আমাদের এখানে D4 ছিল, 5 হওয়ার জন্য একটা ইলেকট্রন দরকার ছিল, তাই আমরা করে ফেলেছি। আমাদের আবার পূর্ণ অবস্থার কথা চিন্তা করতে পারি, যে পূর্ণ অবস্থা যদি আমাদের এরকম কোনো অবস্থা হয় যে 3D9 আসছে বা D9 আসছে, তখনও দেখি যে পূর্ণ হইতে তার মাত্র একটা ইলেকট্রন দরকার। সেই একটা ইলেকট্রনও যখন দেওয়ার জন্য তার হচ্ছে এই কাজটা করতে হবে। তো আমরা একটু খেয়াল করব, স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে আমার যখন একটা ইলেকট্রন কম থাকবে ডি অরবিটালে, সে যদি একটা ইলেকট্রন পেলে সে যদি স্থিতিশীল হয় তাহলে হচ্ছে আমার এরকম D5 অথবা D10 করে দিতে হবে। তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা বাকি সব ইলেকট্রন বিন্যাস থেকে একটু আলাদা।